আমার সাথে দেবেন গৌরী রায় বর্মন। নমস্কার। তো আজকে একটা বিশেষ দিন, আমরা এই টপিকটা নিয়ে আলোচনা করছি, ফুড অ্যাডাল্টারেশন। মানে মাঝখানে আমি একটু বলছি, নিতাদি কথা শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। আজকে শোনা যাচ্ছে। সারা বিশ্বে একটা গুরুতর বিষয় হয়ে দাঁড়িয়েছে, কারণ আমরা যা খাই সেটাতেই অনেক সময় ভয় পেয়ে এবং কিছুটা শঙ্কা বোধ থাকে যে আমরা ভালো খাবার খাচ্ছি না খারাপ খাবার খাচ্ছি, এবং তার পিছনে যুক্তি আছে আমরা কেন খাবার খাই। আমাদের খাবার খাওয়ার উদ্দেশ্য হলো আমরা যে খাবারগুলো খাই সেখানে আমাদের শরীরে যাতে লাগে, সেখানে পুষ্টি মাত্রা গুণাগুণ সবকিছুই আমাদের শরীরে যেন সব পর্যাপ্ত পরিমাণে থাকে, এবং অপাচ্য যেটা সেটা আমাদের মল হিসাবে যাতে শরীর থেকে বাইরে বেরিয়ে আসে, তার ফলে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে এবং বিভিন্ন রকম শক্তি আমরা সঞ্চয় করি। তো এই যে খাবারগুলো আমাদের সারা দেশে আজকে ছড়িয়ে আছে, বিষক্রিয়া। বিষক্রিয়া কত রকমের হতে পারে। এক হলো আমরা যখন জমিতে ফসল ফলাই তখন সেখানে নানা রকম পেস্টিসাইড দেওয়া হয়, অনেক কিছু কীটনাশক হিসাবে দেওয়া হয়। তারপরে জমিতে ফলন ভালো হওয়ার জন্য যেটা নাকি 40 দিনে হওয়া দরকার সেটা হয়তো 5 দিনে হয়ে গেল, স্টেরয়েড দেওয়া হয়। এরকম নানান জিনিসপত্র আমাদের বিশেষ করে খাবারে প্রয়োগ করা হয়। শাকসবজিতে তো বটেই, শাক সবজি মাছ মাংস এগুলোতে তো বটেই। তার সাথে আমাদের দৈনন্দিন জীবনে অনেক কিছু আমাদের এরকম ঘটে যেটা নাকি আমরা প্রতিনিয়ত খেতে থাকি, তার আমাদের সম্পূর্ণরূপে সচেতনতা আমাদের থাকে না। আজকে সেই উদ্দেশ্যে আমরা একটা সচেতনতা অনুষ্ঠান করতে যাচ্ছি, যাতে মানুষ সচেতন হয় এবং বুঝে নিয়ে খান, এবং বাজার থেকে যদি নিয়েও আসেন তাহলে কি উপায়ে আপনারা খাবেন এবং না ঠকে যান, তার উদ্দেশ্যেই কিন্তু আজকে এই প্রোগ্রামটা করা। আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন রকম, ঝুমা একটু ল্যাপটপটা যদি তুলে ধরতে পারিস, এখানে বিভিন্ন রকম রং আছে। এই রংগুলোর মধ্যে এখানে বিভিন্ন রকম রং আছে, এই রংগুলো আছে। দেখবেন আমরা বাজারে যখন যাই শাক পাতা দেখি, যেমন এরকম মূর্ছে যাওয়া শাক পাতা কোনোদিন কিনি না, আমাদের একদম জল জ্যান্ত তাজা শাক পাতা দরকার। দেখুন এইটা কিন্তু এই জলে চোবানো এবং এটা সবুজ, যার জন্য এই তাজা শাকটাই আমরা পছন্দ করি। এটা কিন্তু মূর্ছে গেছে, কিন্তু এইটা দেখুন তাজা। এটাকে যদি রেখে দিই অন্তত পক্ষে 2 ঘন্টা এরকম তাজা থাকবে। আবার এটা জলে চুবিয়ে নিলে, এরকম করে জলে চুবিয়ে রেখে দিলে কিন্তু আবার এটা তাজা হয়ে যাবে। তো এক শ্রেণীর লোক এই যে শুকনো শাক পাতা এগুলো কেনার জন্য থাকে, তারা নিয়ে যেয়ে তাজা করে আবার কিন্তু বেশি দামে বাজারে বিক্রি করে। আমরা বাজারে গেলে চকচকা পটল কিনি, আমরা এরকম কোনোদিন এই দাগালা এরকম পটল কিনি না। এটার মধ্যে কোনো কেমিক্যাল নেই বা কোনো কিছুতে ভেজানো নেই। দেখুন আপনাদের সামনে পটল দেখাচ্ছি, একদম টসটসা। তো এরকম এই ধরনের জিনিসগুলো, করলা এরকম শুকনো করলা কম পয়সায় কিনবো তা না কিনে কিন্তু আমরা এরকম তাজা করলা দেখলেই আমরা নিতে ইচ্ছা করি। তারপরে ভেন্ডি, আপনারা চোখের সামনে দেখতে পাচ্ছেন এই ভেন্ডিটা শুকনো, কিন্তু এই ভেন্ডিটা বেশিক্ষণ হয়নি, 10 মিনিট হয়েছে আমরা ভিজিয়েছি। দেখুন এই ভেন্ডিটা আর এই ভেন্ডিটার ফারাক আপনারা নিজেরাই বিবেচনা করতে পারবেন। এক্ষেত্রে গাজর, বিট, বেগুনে এক ধরনের তেল দেওয়া হয় যাতে বেগুনগুলো চকচক করে। আমি অন্তত পক্ষে বাজারে গেলে যে বেগুন একদম খারাপ, পোকা লাগা বেগুন সেখান থেকে নিই, সেটাতে একটা বোঝা যায় সেখানে কোনো পেস্টিসাইড দেওয়া নেই, যার জন্য পোকা লেগেছে। আমি কম পয়সায় কিনে সেটা বেছে খাবো। আর রংচঙা বেগুন খাবো না, রংচঙা বেগুনে তেল দেওয়া থাকে। আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু এই জলে এই রংচঙা বেগুন, কাপড়টা দাও তো। হ্যাঁ দেখুন এই বেগুনটা আর এই বেগুনটা আপনারা নিজেরাই পরখ করে দেখতে পারেন কোনটা তাজা আর কোনটা ইয়ে। এটা কিন্তু ওই জলে চোবানো এবং এর সফট, এটা কিন্তু একটু টাইট।
তো এইভাবে আমরা বুঝি। বিটকে রং করা হয়, বিট দেখুন এটাতে ঢেলেছি, এটা খুব টাইট, আর এই বিটটার একদম দেখতে ভালো না, এটা নরম, এটা টাইট। তো এইভাবে নানা রকম ভেজাল করা হয়। হ্যাঁ, আর বিশেষ করে আরেকটা জিনিস আপনাদের চোখের সামনে দেখাবো, গাজর। গাজরকেও এইভাবে দেখুন, এইরকম একটা গাজর আর এরকম একটা গাজর। আমি খুব ছোট্ট সংক্ষিপ্ত ভাবে বলছি। দেখুন, এইটা দেখুন আর এইটা দেখুন, এটা একদম লাল। তো এইভাবে লঙ্কাকেও রং করা হয়। তো আমরা জানি যে বাজার থেকে যে কোনো জিনিসই আনি না কেন, প্রথম কথা হলো বাড়িতে এনে ধুয়ে ফেলতে হবে। বাড়িতে এনে ধুয়ে ফেলে সেটাকে কেটে আবার ধুতে হবে। আপনি একটু আয়োডিন লবণ, যদি আয়োডিন লবণ বুঝবেন কি করে, যে লবণের মধ্যে একটু লেবু চিপে দিলে নীল আভা হয়ে যাবে, সেই লবণটাকে বুঝবেন আয়োডিন আছে। সেই আয়োডিন যুক্ত লবণে কফিতে সোয়াগা দেওয়া হয়, সেক্ষেত্রেও কিন্তু কাজ দেবে। আপনি এই লবণে একটুখানি অন্তত পক্ষে 10 মিনিট ভিজিয়ে রাখবেন, যতই পেস্টিসাইড থাক সেটা চলে যাবে। আর এটা একটা জিনিস। আর একটা জিনিস আছে, আমরা যে লিকুইড হ্যান্ড ওয়াশ তৈরি করি, লিকুইড হ্যান্ড ওয়াশ যে ছাই থেকে আমরা তৈরি করি, সেই জল 1 লিটার জলে 15 ml দিয়ে এই শাক পাতা বা যাই খান না কেন, সবজি যাই খান না কেন, সেটাকে যদি 10 মিনিট ভিজিয়ে রাখেন, তাহলে এই বিষক্রিয়া কিন্তু কেটে যাবে। এটা আমরা আরেকটা জিনিস আপনাদের দেখাবো, যে মুরগি, পোল্ট্রির মুরগি আচ্ছা, ডিম আমরা এর মধ্যে আমার একটা প্রশ্ন আছে যে নিতা, যেগুলো মোটামুটি আমরা বলি অর্গানিক, যে ভেজিটেবল গুলো ড্রাই বা কোনো রকম জলে চুবানো নেই বা কোনো রকম কিছু দেওয়া নেই, সেইটা ধরার জন্য হ্যান্ড গ্লোভস কেন ব্যবহার করা হচ্ছে, আর আরেকটা হাতে কেন হ্যান্ড গ্লোভস নেই? আচ্ছা, কোনো বিশেষ কারণ আছে? আমি কিন্তু হ্যান্ড গ্লোভস পরেছি আমার নিজের সেফটির জন্য, কারণ আমি জানি না আমার নখের এখানে কোথাও ক্ষত আছে কিনা, না আছে আমি কিন্তু জানি না। আমি কিন্তু বাঁ হাতে কাজ করছি না, আমি শুধু ডান না, হাতটাই বাঁ হাতে না নিতা, যেটা দেখানো দেখছি আমরা, এটা যে ডান হাতে, আমি এই জন্য প্রশ্নটা করলাম যে কোনো বিশেষ কোনো কারণ আছে কিনা, কারণ হ্যাঁ, বিশেষ আমরা কারণ যেটা আছে। হ্যাঁ বিশেষ কারণ আছে, আমার হাতে কোনো ক্ষত বা কিছু থাকতে পারে, কারণ এগুলো কিন্তু সম্পূর্ণই কেমিক্যাল। এই কেমিক্যাল গুলো দিয়ে কি হয়, এই কেমিক্যাল গুলো দিয়ে যেটা নাকি আমাদের ঘর দুয়ার রং করা হয়, জামা কাপড় রং করা হয়, যেটা আপনাকে এখানে দেখাতে পারি, এই যে এটার দাম 25 টাকা। এটাই ছোট প্যাকেটে বাজারে বিক্রি হয় মাত্র 5 টাকা। এটা কিন্তু লেখা আছে ফর ইন্ডাস্ট্রিয়াল ইউজ অনলি, যদিও দূর থেকে বুঝবেন না, এখানে কিন্তু লেখা আছে ফর ইন্ডাস্ট্রিয়াল ইউজ অনলি। এটা যদি আমাদের শরীরে কোনোভাবে পেটে যায় বা আমার হাতে লাগে, কোনো ক্ষত দিয়ে কোথাও যায়, সেখানে তো একটা ভয়ঙ্কর একটা সেপটিক বা অনেক কিছু হতে পারে। সেই জন্য আমার সেফটির জন্য, কারণ আমি জানি এগুলা বিষ, সেই জন্য আমি কিন্তু নিজেকে সেফ সাইড করার জন্য আমি কিন্তু গ্লোভস ইউজ করছি, কারণ আমি এই হাতটাই চুবাবো। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে। সেক্ষেত্রে আপনাদের আমরা দেখাচ্ছি যে আমরা বাজারে গেলে সবসময় দোকানদারকে বলি, ডিমওয়ালার কাছে যাই, ডিমওয়ালার কাছে গিয়ে বলি এই বড় বড় কিন্তু ডিম দেবে। এই যে পোলট্রির ডিম বড় বড় দেবে, দোকানদার তো আর পোলট্রির ডিম বড় বড় বানাতে পারে না। তাহলে কি ছোট ডিমগুলো দোকানদার ফেলে দেবে? তাহলে কি ছোট ডিমগুলো দোকানদার বাড়িতে নিয়ে গিয়ে খাবে? কত খাবে? কিছু অসাধু ব্যবসায়ী আমাদের দেশে আছে, এরা কি করে, এই ছোট ডিমগুলো যাতে বিক্রি হচ্ছে না যেগুলো, সেগুলোকে দেশি মুরগির ডিম বানায়, আর বেশি পোলট্রির ডিম বড় হলে সেটাকে দেশি হাঁসের ডিম বানায়। কি করে বানায় সেটাকে দেখাবো। আমরা বোকা, তাই আমরা ওই দেশি মুরগির ডিম ভেবে, যেটা 5 টাকা দিয়ে আমরা পোলট্রির ডিম খাবো, সেটা না খেয়ে আমরা 10 টাকা দিয়ে দেশি মুরগির ডিম খাই। হ্যাঁ, কিন্তু ওটা কিন্তু পোলট্রির ডিম। দেখুন আপনাদের সামনেই আছে, আমি এখানে এই একটা পোলট্রির ডিম, এই একটা ছোট পোলট্রির ডিম, দুটো ডিম আছে। এই ডিমটা ছোট, কোন ডিমটা ছোট গো? এইটাই ছোট। এই ডিমটা ছোট, এই ডিমটা বড়। এক্ষুনি এটাকে দেশি মুরগির ডিম বানিয়ে দেব। ব্যাস।
দেখুন দেশি মুরগির ডিম হয়ে গেল, কিন্তু এটা কিন্তু পোল্ট্রির ডিমই, এটাও 5 টাকায় বিক্রি করবে, এটাও 10 টাকায় বিক্রি করবে। তাহলে আমরা বলি যে দেশি মুরগির ডিম খাওয়া খুব ভালো, আসলে না, এরকম কিছুই নেই। পোল্ট্রির ডিমই খাবেন, আর যদি দেশি খেতে লাগে আপনি বাড়িতে মুরগি পুষে খাবেন, তাহলে আপনি বুঝবো যে দেশি মুরগির ডিম খাচ্ছেন। বরঞ্চ পোল্ট্রির মুরগির ডিমকে অনেক ট্রিটমেন্ট করা হয়, অনেক কিছু ভাবে যত্ন করে সেই ডিম তৈরি করা হয়, যেটা নাকি আপনার শরীরের জন্য কাজের কাজ হবে। কিন্তু এই অসাধু ব্যবসায়ীগুলো থেকে আপনার রক্ষা পাওয়া, কারণ পকেট খালি হবে, কাজের কাজ কিন্তু কিছু হবে না। এটা আপনাদের চোখের সামনে দেখালাম। এইটা দ্বিতীয় হলো, আপনারা জানেন আমাদের খুব একটা ইয়ে হয়ে গেছে যে কফি খেতে হবে, ট্রেনে বাসে গেলে কফি খেতে হবে, চা খেতে হবে। চা মানে মানুষের একটা নেশাও বলতে পারেন। তো সেক্ষেত্রে আমি আজ পর্যন্ত ট্রেনে বাসে কোথাও গেলে আমি কিন্তু দুধ চা খাই না। আমি আপনাদের সাজেস্ট করব যে আপনারা অবশ্যই লাল চা খান, দুধ চা খাবেন না। দুধ চা কি করে বানানো হয় আপনাদের চোখের সামনে দেখানো হবে। আপনারা বাজারে যান, আপনারা বিরিয়ানি খান, আপনারা পকোড়া খান, ব্রেড খান। 1 মিনিট নিতা, আমি হিরু মিয়া জয়েন করেছে, আমি হিরুকে বলবো যে ওর মাইকটা অন করতে, না হলে ওকে অ্যাড করা যাচ্ছে না। অনেকেই এসছে যাদেরকে অ্যাড করা যাচ্ছে না। আচ্ছা, করতে পেরেছি, হ্যাঁ, থ্যাংক ইউ। হ্যাঁ, তো এখন আমি আপনাদের দেখাবো দুটো জিনিস কি করে দুধ বানানো হয়। আপনারা দেখছেন একটা খালি আমার কাছে পাত্র, এই পাত্রের মধ্যে গৌরী আমাকে সহযোগিতা করবে। গৌরী দাও, এটা দেখতে পাচ্ছেন রিফাইন তেল, অল্প, আমি খুব আর একটু দাও, অল্প করে বানাচ্ছি। রিফাইন তেল সবার সামনে দেখলেন। এইবার এই রিফাইন তেলটাকে আমি ফেটাবো। একটুখানি ক্রিমি আসার জন্য, ক্রিম ভাবটা আসার জন্য আমি একটু ডালডা দিলাম, অল্প একটু ডালডা দিলাম। এবার শ্যাম্পুটা দেখাও, শ্যাম্পু এই নাও পাইছি, যে কোনো শ্যাম্পু। আপনারা দেখতে পাচ্ছেন, দেখুন পড়বে না, এটা যত ফেটানো হবে তত ভালো। দিয়ে দাও, মাটি দাও। এটা এক ধরনের, একটু মাটি দিলাম, এক ধরনের মাটি। দেখতে পাচ্ছেন এইটুকুন ইনগ্রেডিয়েন্টস দিয়ে, এইটুকুন দিলাম, এখানে 250 মতন দুধ তৈরি হয়ে যাবে। 250 বেশি 300 মতন হয়ে যাবে অল্প। দেখুন দুধ তৈরি হয়ে গেছে। হ্যাঁ, কাঁচের গ্লাস নিয়ে একটা, এবং এটার মধ্যে চিনি চাপাতে দিলে আর কোনো গন্ধ বা কিছু থাকবে না, এটাকে ফুটালে চলে যাবে।
দুধ তৈরি হয়ে গেল। এখন আপনারা দুধ চিনবেন কি করে? দুধে কোনো ভেজাল আছে কিনা বা দুধ কি করে চিনবেন কি করে? যে দুধ আসল দুধে কোনোদিন কালার চলে যাবে না। আসল দুধ একদম সাদাটে পানা হবে, আসল দুধের কালার কোনোদিন যাবে না। আপনি যেইভাবে বোতলে ভরে রাখবেন বা যে পাত্রে রাখবেন, একমাত্র জাল দিলে ব্রাউন হবে। কিন্তু আপনি যদি 2 ঘন্টা পরেও সেই দুধকে দেখেন, দুধের রঙই থাকবে। 1 নম্বর চেনা। 2 নম্বর চেনা হলো দুধকে যদি আপনি কোনো সিমেন্টের উপর বা কোনো ফ্লোরের উপরে ফেলেন 1 ফোঁটা, দুধ যেখানে থাকবে সেখানেই থাকবে। আর এই দুধকে যদি আপনি ফেলেন, এই দুধ দেখবেন একটু হলেও বয়ে যাবে আর ছানা কাটার মতন হয়ে যাবে। আর একটা দুধের, আসল দুধের কোনো গন্ধ থাকে না। আসল দুধের দেখবেন কোনো গন্ধ থাকে না, কিন্তু এই দুধ রাখলে একটা টক গন্ধ চলে আসবে। তো এইভাবে দুধ চেনা যায়। এটাকে যদি জাল দেন, জাল দেওয়ার পরে এটার মধ্যে যদি আপনি দেখুন এখনো আছে, এখনো দুধের আছে, আস্তে আস্তে এর কালার চলে যাবে। হ্যাঁ, তো এইভাবে বুঝতে পারবেন যে দুধ চেনার উপায়। সেই জন্য আমরা বলবো এটার মধ্যে যদি কফি পাউডার বা চা পাউডার বা চিনি দিয়ে দেওয়া হয়, অনেকে কফির সাথে আবার চায়ের সাথে মিল করে দেয়। সেই জন্য আমি বলবো ট্রেনে বাসে আপনারা অন্তত পক্ষে লাল চা খান, দুধ চা খাবেন না। কারণ এই তৈরি হয়, যারা হকাররা এক জায়গায় এটাকে বানানো হয়, 1 ক্যান ভরে দিলে 20 টাকা দেওয়া হয়। 1 ক্যান ভরে দিবে এরকম দুধ, 20 টাকা দেওয়া হয়। তারপর ওরা ডিপ দিয়ে সবার কাছে 10 টাকা, কফি নিলে 20 টাকা এরকম বিক্রি করে। তার থেকে লাল চা খাওয়া ভালো। হ্যাঁ, তো দুধ দেখালাম। এর আগে বলছিলাম যে আপনার বিরিয়ানি খান, আপনারা চিকেন পকোড়া খান, ব্রেড পকোড়া খান, চপ খান, পেঁয়াজি খান। এই পেঁয়াজি আমি যখন গ্রামে ঘুরি বা আমাদের এই অঞ্চলে যখন ঘুরি, তখন বলে দিদি লাল না হলে কেউ খেতে চায় না। তো সেটা আস্তে আস্তে বন্ধ হয়ে গেছে, কারণ লালটাকে বোঝানো হয়েছে কি দিয়ে করা যায়। যত আপনারা এই পাশের এই রংগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু ফুড কালার। এটাতে ফুড কালার, এই রং যদি আপনারা খান তাও সীমিত পরিমাণে। এটা কিন্তু দোকানে খেতে পারেন, জিজ্ঞেস করে দেখবেন কি রং ইউজ হয়, কি রং দেওয়া হয়, ফুড কালার কি দেওয়া হয়, সেটা কি আইএসআই মার্ক কালা আছে, ফেস্তা মার্ক কালা আছে। সেটা যদি খান অতটা হেলথ হ্যাজার্ড হবে না। তো কিন্তু দোকানদাররা মুনাফা কামানোর জন্য সেটাকে কি করে, কম দামের এই যে এইটা দিয়ে এই 25 টাকা খরচা করে ও এক কুইন্টাল ময়দা বানাতে পারবে। 1 কুইন্টাল ময়দা মাত্র 25 টাকা। আর এইটার এইটুকুন কৌটার দাম 135 টাকা। তাহলে দোকানদার তো লাভ করবেই। সেই জন্য একটু দেখে খাবেন। আপনাদের সামনে আমি দেখাচ্ছি, এইটা বেসন দিচ্ছি, তাও এটা দেখুন আপনাদের সামনেই আমি গোলাচ্ছি খুব অল্প পরিমাণেই। এটা বেসন, দুটোতে 2 রকম আমি দেখাচ্ছি। এটা দেখুন সাধারণ হলুদ, একদম পিওর হলুদ। আমি এখানে যতটা পরিমাণের হলুদ দেব আপনাকে আমি দেখিয়ে নিচ্ছি। এই চামচের 1 চামচ, আর একটু দিলাম, চামচটাও বেশি গেছে, ঠিক আছে। এইটা 1 চামচ দিলাম। আর এই কেমিক্যাল রং, এটাই কেমিক্যাল রং। এটাতে লঙ্কার গুঁড়োরও কাজ হবে, হলুদের গুঁড়োর কাজ হবে। এটাও আমি দিচ্ছি।
এই যে আপনাদের চোখের সামনে কতটুকুন দিচ্ছি দেখুন। এটাকে আমি মিশিয়ে নিই। এটা হলো আসল হলুদের কালার, এটা আসল হলুদের কালার, আমি সামনে নিয়ে গিয়ে দেখাবো। আর এটাতে লঙ্কার গুঁড়ো এবং যেটা কেমিক্যাল সেই রংটাই দিলাম, দুটোই কাজ করবে, লঙ্কার গুঁড়োর কাজ করবে, হলুদের গুঁড়োরও কাজ করবে, এটাও দেখাচ্ছি। এটা একটু সামনে নিয়ে যাবে, একটু সামনে নিয়ে যাবে। এটা আসল হলুদ, এটা দেখুন। কিন্তু লোকে এটা পছন্দ করবে, এটা পছন্দ করবে না, কিন্তু দেখবেন যে এটা যদি ফুড কালার হয় ঠিক আছে। তো এইভাবে শরীরে আমাদের বিষক্রিয়া হয়। আজকালকার দিনে দেখতে পাচ্ছেন খাদ্যের জন্য আমাদের বিশেষ করে ক্যান্সার প্রচুর বেড়ে গেছে। হ্যাঁ, ক্যান্সার প্রচুর বেড়ে গেছে। সে যাই ক্যান্সার বলুন না কেন, আমাদের ফুড হ্যাবিটের জন্য আমাদের অনেক কিছু, স্কিনের রোগ, অ্যালার্জি, পেটের গন্ডগোল, হ্যাঁ, আলসার, এগুলো প্রচুর বেড়ে গেছে, সাথে ক্যান্সারও বেড়ে গেছে। তো আমাদের খাদ্য অভ্যাসটা একটু চেঞ্জ করা, যত পারবো আমরা বাড়িতে তৈরি করেই খাবো, 1 নম্বর। আর শুধু তো এগুলো দেখালাম, কিন্তু আমাদের খাদ্য অভ্যাসে অনেক সময় থাকে পেপসি, কোকা কোলা। আপনারা একদিন পেপসি কোকা কোলা নিয়ে পায়খানায় ঢালবেন, দেখবেন কেমন প্যান পরিষ্কার হয়ে যায়। তো এটার মধ্যে প্রচুর এমন পদার্থ আছে যেটা আমাদের শরীরের পেটে গেলে আলসারের পরিণত করবে। তো সেই জন্য আমরা বলি যে এগুলো না খাওয়াও ভালো, আমরা কিন্তু ওই জন্য খাই না। আর মুরগি পুষে মুরগির ডিম খান, কোনো অসুবিধা নাই, পোলট্রির ডিম খান, কোনো অসুবিধা নাই, পয়সা সস্তায় আসে না, পয়সা খরচা করে আপনি লোকাল মুরগির ডিম, দেশি মুরগির ডিম খেয়ে খাবেন, তাতে কি খাচ্ছেন আমার জানা নেই। আর একটা যেটা কথা বলছি, যে চালে প্রচুর, চাল ডাল এগুলোতে প্রচুর পরিমাণে যাতে পোকা না ধরে সেই জন্য এক ধরনের রাসায়নিক মেলানো হয়, দেখবেন পাউডার টাইপের। সেই জন্য বারবার আপনাদের রিকোয়েস্ট করছি, চাল ডাল এগুলো অনেকবার ধোবেন, যতক্ষণ সাদা জল না বেরোবে, পরিষ্কার টলটলা জল না বেরোবে, ততক্ষণ আপনারা এটাকে পরিষ্কার করে ধোবেন, ধুয়ে সুসিদ্ধ করবেন, সুসিদ্ধ করেই খাবেন। কারণ দেখা গেছে কিছুদিন আগে একটা আর্টিকেল পড়ছিলাম আমি, চালের থেকেও কিন্তু নানান রকম রোগ ব্যাধি হচ্ছে। সেই জন্য এইগুলোকে কিন্তু একটু মাথায় রাখবেন। আর দ্বিতীয়ত কথা, মাছ আমাদের দেশে যত রকম মাছ আসছে, একমাত্র পুকুরের মাছ ঠিক আছে, নিজের পুকুর ঠিক আছে, বা আশপাশের পুকুরের মাছ আসছে ঠিক আছে, কিন্তু মাছ চিনবেন কি করে? মাছে ফরমালিন দেওয়া হয়, মাছে ফরমালিন দেওয়া, যেটা মানুষ মরে গেলে যে ফরমালিন দিয়ে তাকে হয়তো যেখানে মারা গেছে সেখান থেকে তার বাড়িতে আনা হয়, মৃত ব্যক্তিকে, কিন্তু সেই ফরমালিন যদি মানুষের শরীরে যায় মাছের দ্বারা, তাহলে আপনারা ভাবতে পারেন আমাদের শরীরের নার্ভাস সিস্টেম কি হতে পারে। আমরা প্রতিনিয়ত ফরমালিন দেওয়া মাছ খাচ্ছি, কিন্তু আমাদের শরীরে নার্ভাস সিস্টেম গুলো তো ফরমালিনের দরুন আমাদের ওই মৃত ব্যক্তির মতন হয়ে যাবে, কাজ করা বন্ধ করে দেবে আস্তে আস্তে। সেই জন্য মাছ চিনবেন, মাছ ফরমালিন দেওয়া মাছ দেখলেই আপনারা চিনতে পারবেন। মাছের চোখ ভেতরে ঢোকানো থাকবে, মাছের গায়ে যখন হাত দিবেন মাছের যে পিচ্ছিল ভাব সেটা থাকবে না, মাছের কানকো উঁচিয়ে দেখবেন টকটকা লাল, একটু লাসা টাইপের থাকবে, বেশ লাসাটা বেশি থাকবে, বুঝবেন এই মাছে ফরমালিন দেওয়া আছে, গা খসখসা থাকবে। আর যদি দেখেন ফরমালিন দেওয়া নাই, সেই মাছের কানকো উঁচিয়ে দেখবেন
দেখবেন হালকা পিঙ্ক কালার থাকবে, লাসা কম থাকবে, শরীরের লাসা থাকবে, খসখসা থাকবে না, চোখ বাইরে যেমন ন্যাচারাল থাকে সেমনই থাকবে। তাহলে বুঝবেন এই মাছে ফরমালিন দেওয়া নেই। আর একটা আপনাদের বলে শোনাই, আপনারা অনেক সময় দেখবেন সাইকেল নিয়ে ফেরি করে মাছ বিক্রি করে, বিশেষ করে বাটা মাছ, রুইয়ের পোনা, চারা পোনা যেটা আপনারা বলেন গ্রামেগঞ্জে, এটাকে নিয়ে বিক্রি করে। সেটা দেখবেন কোনো মাছ এরকম বেঁকে আছে, কোনো মাছ উল্টো দিকে বেঁকে আছে, সেই একদম টনটনা, ধরলে একদম টাইট ফিটার মাছ। সেই মাছে কিন্তু কি দেওয়া হয় আপনারা জানেন কিনা আমি জানি না, সেই মাছে ইউরিয়া দেওয়া হয়। ইউরিয়া কেমন করে দেওয়া হয়, মনে করেন 5 কেজি মাছ 5 লিটার জলের মধ্যে নিয়ে হাঁড়ি করে নিয়ে যাচ্ছে, সেখানে 250 মতন ইউরিয়া দেওয়া হয়, 200 থেকে 250 ইউরিয়া দেওয়া হয়। ইউরিয়া দেওয়ার পরে সাইকেলে যাক বাইকে যাক ঝাঁকাতে ঝাঁকাতে সেটা কিন্তু ফেনা ওঠে, এবং প্রতি 1.5 থেকে 2 ঘন্টা পরে সেই জলকে ফেনাকে কেটে নিয়ে আবার জল মেলাতে লাগে, আবার ফেনাকে কাটাতে লাগে, আবার জল মেলাতে লাগে। এমনি করে করে মাছ বিক্রি হলো তো ভালো, আর যদি না হয় সারাদিন তারা ঘুরতে থাকে, সেক্ষেত্রে কিন্তু দেখা গেছে সেখানে মানুষের পেচ্ছাপ করে দেয়, কারণ মানুষের পেচ্ছাপে ইউরিয়া থাকে, কারণ ইউরিয়ার ভাগ তো কমে যেতে থাকে, মাছ তো টাটকা রাখতে হবে। সেই জন্য হাঁড়িতে নিলে যদি দেখেন তাজা মাছ নড়ছে, হ্যাঁ, টাইট মাছ নেবেন না। মাছ কোনোদিন ওরকম ইটের মতন শক্ত মাছ হয় না, তাহলে বুঝবেন ইউরিয়া দেওয়া আছে। মাংস চিনতে গেলে দেখবেন মাংসর ফুসফুস এবং মাংসের লিভারটাকে প্রথমে খেয়াল করবেন। মাংসের লিভার যদি দেখেন, লিভারের একটা নিজস্ব কালার আছে, আপনারা সবাই জানেন। সেই কালারের থেকে যদি দেখেন ফেট কালার, একটু ফ্যাকাশে, এবং ফুসফুস যদি দেখেন সাদাটে পানা ফ্যাকাশে, কারণ ফুসফুস হবে পিঙ্ক কালার, লালচে টাইপের, তাহলে বুঝবেন এই পাঠা বা ছাগল যাই বলেন না কেন, খাসি যাই বলেন না কেন, সেটা রোগাগ্রস্ত। তাহলে সেইটা কিনবেন না, কারণ যদি তার অ্যানথ্রাক্স বা কিছু হয়ে থাকে, কোনো রকম অসুখ হয়ে থাকে, সেটার থেকেও কিন্তু নানান রকম ব্যাধি আমাদের হতে পারে। তো সেইটা কিন্তু বিবেচনা করেই আপনারা কিনবেন। আর পোলট্রির মুরগির কথা বলে কোনো দরকার নেই, কারণ পোলট্রির মুরগি তাজাই থাকে, কেটেই মানুষকে দেয়। এটা দেখবেন এই মোটামুটি এর জন্যই সচেতনতা করা, যাতে আপনারা চিনুন, জানুন, বুঝুন। আর সর্বোপরি বলবো, ভয় পাওয়ার কোনো কিছু নেই। আমরা অনেক সময় দেখি হয়তো ভেজালও নেই, কিন্তু ড্রেনের জল দিয়ে শাকটাকে ধুলো, ড্রেনের জল দিয়ে শাকটাকে ধুচ্ছে, আপনি তো জানবেন না, আমরাও জানবো না। সেই জন্য সবটাই বাড়িতে এনে পরিষ্কার করে একবার ধুয়ে ফেলা, পরিষ্কার করে ধুয়ে ফেলে একটু রোদ্রে দিয়ে শুকিয়ে নেওয়া, তারপর আপনি ঘরে তুললেন, যখনই রান্না করবেন কেটে নিয়ে আয়োডিন লবণ, অথবা আমাদের যে হ্যান্ড ওয়াশ আছে, যেটা আমরা ছাই থেকে তৈরি করি, লিকুইড স্যানিটাইজার যেটা আছে, সেটা যদি 1 লিটার জলে 15 ml দিয়ে ভিজিয়েও আপনারা রান্না করতে পারেন, তাতে স্বাদের এতটুকুন উল্টো পাল্টা হবে না, বরঞ্চ যদি কিছু থাকে সেখান থেকে বেরিয়ে আসবে। থ্যাংক ইউ। যদি কারো কোনো কিছু প্রশ্ন থাকে বলতে পারেন। থ্যাংক ইউ নিতা, এত সুন্দরভাবে পুরো ব্যাপারটা উপস্থাপন করার জন্য। তো আমাদের আজকের যে বিষয়টা মূলত, যে নিতা এবং সঙ্গে গৌরীদিও ভীষণ সাহায্য করেছেন, এবং আমার মনে হয় পরবর্তীতে গৌরীদি কখনো এই এরকম ভাবেই শেখাতে পারবেন, যাতে আমরা সকলে শিখতে পারি, যাতে, কারণ বিষাক্ত খাবার, আমরা সকলেই খাবার খাই, পয়সা খরচ করে কিনি, কেউ তো বানাই না, খুব কমই লোক আছে যারা খাবার বানাতে পারে। তো আমাদেরকে কিনতেই হয়, কারণ আমাদের জমি নেই, আমাদের এরকম সামর্থ্য নেই যে খাবারটা আমি নিজে তৈরি করে নেব।
আমাকে কিনতেই হয়। কিন্তু আমরা না জেনে বিষ খাচ্ছি অনেক সময়, যেটা আমরা হয়তো যদি জানতাম হয়তো খেতাম না। এখন কুসুমের মতন একটি সংস্থার দায়িত্ব হচ্ছে যে 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 জিনিসটা আমরা জানি না সাধারণ লোকে, তাকে অ্যাটলিস্ট এই ব্যাপারটা বিষয়টাকে একটু অবগত করা, তাকে জানানো। তারপরে জেনে যাবার পরে যদি সে মনে করে যে না আমি এটাই খাবো, হ্যাঁ, সেটা তার তার উপর ছেড়ে দিতে হবে, কিছু আমাদের জোর করার কিছু নেই। যাই হোক, কথাটা মাথায় এলো এইভাবে যে আমরা গত কয়েকদিন আগে 12 থেকে 16ই মার্চ আমরা মাদারিহাটে লোকালাইজেশনের উপরে একটা সেশন করেছিলাম, একটা ওয়ার্কশপের মতন, যেটা হ্যান্ড হোল্ডিং ওয়ার্কশপ, কিছুটা ট্রেনিং প্রোগ্রামের মতন। তো সেখানে অনেক কিছুই লোকালাইজেশন কি ও কেন এই ব্যাপারটা বোঝানো হয়েছে। তার সাথে একটা জিনিস যেটা শেখানো হয়েছে সেটা হচ্ছে যে কোবোটুল ব্যবহার করে কিভাবে আমরা তথ্য কালেকশন করতে, তথ্য সংগ্রহ করতে পারি এবং সেই তথ্যটাকে বিশ্লেষণ করতে পারি, এই সমস্ত কিছু শেখানো হয়েছে। ঠিক তার পরপরই 21-22 মার্চ তারিখে আমাদের ওখানে চিলড্রেন্স সায়েন্স কংগ্রেস হয়। এই চিলড্রেন্স সায়েন্স কংগ্রেসটা সম্পর্কে একটুখানি দর্শকদেরকে বলি যারা উপস্থিত আছেন, যে আমরা প্রত্যেক বছর বেশ বেশ কয়েক মাস আগে থেকেই, মানে অগাস্ট সেপ্টেম্বর থেকেই আমরা একটা অ্যানাউন্সমেন্ট করে দিই যে অমুক মাসে, সে মার্চ মাসে, তাহলে তারা যেন অন্তত 6-7 মাস সময় হাতে পায়। এই 6-7 মাসের মধ্যে আমরা যেটা চেষ্টা করি সেটা হচ্ছে আমাদের ওখানকার বাচ্চাদেরকে বিজ্ঞান মনস্ক করে গড়ে তোলার। তাদের যে ইনকুইজিটিভনেসটা রয়েছে, তারা যে বিভিন্ন প্রশ্ন জিজ্ঞাসা করতে চায়, সেই প্রশ্ন যেন তারা জিজ্ঞাসা করে এবং প্রশ্নের উত্তর যেন খুঁজে বের করতে পারে। তো এই যে বিজ্ঞান মনস্কতা তৈরি করার যে চেষ্টাটা, সেটা করতে গেলে প্রথমত বৈজ্ঞানিক পদ্ধতিগুলো তাদেরকে শেখাতে হয়। যেমন তাদেরকে যদি বলা হয় যে তোমরা একটা বিষয়কে নির্বাচন করলে, তুমি বুঝলে যে আমি এই বিষয়টাকে নির্বাচন করলাম, এই বিষয়টা তুমি নির্বাচন করলে কিভাবে, তাহলে তার সমীক্ষার প্রয়োজন, মানুষের সুবিধা অসুবিধার প্রয়োজন, তাহলে কমিউনিটি থেকে নিড বেসড একটা ব্যাপার উঠে আসার দরকার আছে। সেটা করতে গেলে তাকে সময় দিতে হবে। এই নিড বেসড ব্যাপারটার একটা অ্যানালিসিস করতে হবে, যে সে হয়তো 10টা সমস্যার কথা বললে, এবার 10টা সমস্যার সমাধান করা তো একজনের পক্ষে সম্ভব নয়। তো 10টা সমস্যার মধ্যে একটা সমস্যাকে নিয়ে হয়তো মানুষের সঙ্গে সহমত তৈরি করে তারপরে হয়তো কাজ করা হলো। তারপরে ডেইলি ডায়েরি মেনটেন করা, এবারে এই কাজটাকে, তার এক্সপেরিমেন্টগুলোকে করে মানুষকে জানানো, এরকম নানান কাজ থাকে। তো চিলড্রেন সায়েন্স কংগ্রেসে আমরা এবছরে আমরা যে থিমগুলোকে পেলাম, সেই থিমগুলোকে আমরা ভাগ করলাম। আমরা দেখলাম যে থিম হিসাবে যদি আমরা দেখি, তাহলে ফুড অ্যাডাল্টারেশন একটা বড় থিম। খাদ্যে ভেজাল, খাদ্যে ভেজাল, বিশেষত রঙের সংমিশ্রণ। আমরা কালার্ড ফুড নিয়েই বেশি কথা বলছি, এবং ফুড অ্যাডাল্টারেশন কি এবং হলে কি হয়, এই ব্যাপারগুলো নিতা সমস্ত বলেছে। এবং আপনাদের যদি কোনো প্রশ্ন আলাদা করেও থাকে, সেটা আপনারা করতেই পারেন। এই সঙ্গে আমরা যেটা করলাম, সেটা আমরা মনে করলাম যে हमारे पास प्रिज्म के पास जो विलेज लेवल वॉलंटियर्स है, অনেক ভিলেজ লেভেল ভলান্টিয়ার রয়েছে যারা গ্রামে গ্রামে ঘুরে কাজ করে, এবং তারা বাচ্চাদেরকে নিয়েও কাজ করেন, গ্রামের মহিলাদেরকে নিয়ে কাজ করেন, গ্রামের ফার্মারদেরকে নিয়ে কাজ করেন, সব রকমের কাজকর্মই তারা করেন। চিলড্রেন সায়েন্স কংগ্রেস অর্গানাইজ করাটা তাদের একটা কাজের মধ্যে পড়ে। এই যে একটা কাজ, এই কাজটায় যদি ধরুন আমাদের মধ্যে রয়েছে মোনালি কার্জি, কথার কথা বলছি, সে হান্টাপাড়াতে কয়েকটা লাইন সে দেখে। আমাদের মধ্যে রয়েছে গীতা চিকবাড়াই, সে বল্লালগুড়িতে থাকে এবং বল্লালগুড়িতে কয়েকটা লাইন সে দেখে। এরকম রজিতা দি রয়েছেন, রজিতা ইন্দুয়ার, রজিতা দি দেখছেন ডুম্ফা লাইন এরিয়াটা। এরকম কালচিনি এলাকাতে
রাভাবস্তি রয়েছে, তুরি লাইন রয়েছে, বুকেনবাড়ি রয়েছে। তো এখন प्रत्येक जगह थे सभी एरिया से अगर 4, 5, 6, 10 भी हो सकता है, ये बच्चे लोग फूड एडल्ट्रेशन के बारे में अगर प्रोजेक्ट करना चाहता है तो कर सकते हैं। कोई बीमा से किया, कोई राभाउस्ती से किया, कोई तुरी लाइन से किया, सभी लोग ऐसा कर सकते हैं। तो ये जो हम लोग ये सोचा, उसके साथ साथ हम लोग सोचे हैं যে লোকালাইজেশন প্রোগ্রামে যে লোক ভাগ নিয়েছে, লোকালাইজেশন প্রোগ্রামে যারা ভাগ নিয়েছিল এবং যারা কোবোটুল অ্যাপ্লিকেশনটা শিখেছিল, তারা কোবোটুলে তাদের একটা রিফ্রেশার হয়ে যাবে। তো ইট ইজ নট ম্যান্ডেটারি যে তারা মানে এটাকে কিভাবে নেবে সেটা নিয়ে আমরা চাপিয়ে দিতে পারি না। তবে এটা বলতে পারি যে এইটার যে ধারাবাহিকতা, কারণ আমাদের এরকম 10টা থিম আমরা আলাদা করে ভেবে নিয়েছি। এই 10টা থিমের উপরে আমরা কোবোটুলে 30টা প্রশ্ন প্রথমে রাখছি ফুড অ্যাডাল্টারেশনের উপরে। যেহেতু এপ্রিল মাসটাকে আমরা ঠিক করলাম যে এপ্রিল মাসের প্রথম কাজটা হবে ফুড অ্যাডাল্টারেশন নিয়ে, এবং বাচ্চাদের সিলেকশনও হয়ে গেল। তাহলে এপ্রিল থেকে আগামী বছর মার্চে পরীক্ষা, চিলড্রেন সায়েন্স কংগ্রেস, তাহলে আমরা প্রায় 1 বছর সময় পেলাম। তাহলে এপ্রিল মাস থেকে যদি বাচ্চাদেরকে প্রস্তুত করতে পারি তাহলে বাচ্চারা তৈরি হয়ে গেল। এবারে তৈরি হওয়ার একটা বড় জিনিস হচ্ছে যে আমরা কি প্রশ্নগুলো করব। সহজ প্রশ্ন করতে হবে, মাল্টিপল চয়েসে করতে হবে, কোবোটুল অ্যাপ্লিকেশনের কথা মাথায় রেখে করতে হবে, এবং একটা রিফ্রেশার যাতে হয়। তাহলে আমাদের মানে মাল্টিপারপাস যে ইয়েগুলো, বেনিফিটগুলো, সেগুলো যাতে উঠে আসে। তো এই কথা ভেবে আমরা দেখলাম যে প্রত্যেকে, যেমন বাংলাদেশে রামকৃষ্ণ জোয়ারদার রয়েছেন বার্ষিক থেকে, বাংলাদেশ থেকে হিরু মিয়া রয়েছে, বাংলাদেশ থেকে জুবায়ের রয়েছে, বাংলাদেশ থেকে সায়েন্স কানেক্ট কাজ করছে, বার্ষিক কাজ করছে, অর্গানাইজেশন হিসাবে বলছি। আমাদের সুন্দরবন এলাকা থেকে প্রণবেশ আছেন, সুন্দরবন এলাকা থেকে পাথর প্রতিমা এলাকা থেকে ওরা রয়েছে, মানে দীপাঞ্জন রয়েছে, আমাদের সন্দেশখালী, হিঙ্গলগঞ্জ, এই সমস্ত এলাকা থেকে পশ্চিম সিদারকাঠি জনকল্যাণ সংঘ রয়েছে। এরকম বিভিন্ন সংস্থা যদি তার এলাকায় বাচ্চাদেরকে এবং বড়দেরকেও যে খাবারে ভেজালের বিষয়ে তারা অবগত করতে পারে, এই নিতার এই বলে দেওয়ার কারণটা হচ্ছে যে আপনারা শিখলেন, আপনারা জানলেন, আপনার নিতা হচ্ছে আপনাদেরই একজন মেম্বার লোকালাইজেশন গ্রুপের। নিতাকে আপনারা ফোন করতে পারেন, আরও বেশি জানার ইচ্ছা থাকলে আপনারা বলতে পারেন, নিতা আবার জানিয়ে দেবে, ভালোভাবে জানাবে, এটা কোনো সমস্যা নেই। এবং আপনারা আপনাদের এলাকায় এ ধরনের একটা প্রোগ্রাম করতে পারেন। প্লাস যেটা দরকার সেটা হচ্ছে কোবোটুলে কিভাবে এটা আপলোড করা হলো এবং কোবোটুলে কিভাবে এটাকে রিফ্রেশারের যেটা আপনারা শিখেছেন সেটাকে যাতে ঝালাই করা যেতে পারে, সেই ঝালাই করার জন্য আমরা আজকের দিনটাকে বেছে নিয়েছি যে আজকে এপ্রিলের 4 তারিখ। আজকে যদি আমরা এটা শুরু করি তাহলে আমরা এপ্রিল মাস ধরে এই কাজটা করতে পারবো। ধন্যবাদ সকলকে। এবারে আমি জুবায়েরকে ডাকছি, জুবায়ের যদি আসে এবং কোবোটুল সম্পর্কে কারো কোনো প্রশ্ন থাকলেও ওটা। হ্যালো, কিছু বললেন কেউ? আমি বললাম যে দিদি। হ্যাঁ হ্যাঁ দিদি, হ্যাঁ দিদি, হ্যালো, হ্যাঁ বলুন দিদি, বলুন বলুন, শুনতে পাচ্ছি, হ্যাঁ শুনতে পাচ্ছি। হ্যাঁ বলছি দিদি, মধুতে তো ভেজাল দিচ্ছে, কিন্তু মধু ভেজালটা কিভাবে হচ্ছে বলা যাবে যে এটা মধু ভেজাল হচ্ছে? এখানে চিনি মিশায় অনেক সময় মধুর সাথে, এটা কি জানা আছে কিনা? হ্যাঁ, আমি এটা প্রশ্ন ছিল। মধুতে যেটা চেনা যায়, মধুতে আপনি যদি একটা কাগজ চুবিয়ে দেন, মধুতে যদি একটা নিউজ পেপার চুবিয়ে দেন, হ্যাঁ, সেই নিউজ পেপারে মধু কোনোদিন ধরবে না। আচ্ছা, যদি সেটার মধ্যে চিনির রস থাকে তাহলে নিউজ পেপারে ধরে যাবে। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে দিদি। তবে এই প্রশ্নটা কে ছিল? রামকৃষ্ণ দা করেছিলেন? হ্যাঁ দাদা, আমি করছিলাম, দাদা আমি করছিলাম। সেক্ষেত্রে একটা কথা আপনাকে জানানো দরকার, সেটা হচ্ছে যে
খাবারে ভেজাল, চিনিটা, চিনি হচ্ছে আমরা বলবো যে মানে হোয়াইট পয়জন, হ্যাঁ চিনি হ্যাঁ। আমরা অ্যাভয়েড করবো, সেটাই ঠিক কথা। কিন্তু পাটালি গুড়েও চিনি ব্যবহার করা হয় কারণ দাম কমের জন্য, মধুতেও চিনি ব্যবহার করা হয়, বাতাসার জল দেওয়া হয়। এখন এই বাতাসা যেটা তৈরি হচ্ছে সেটা কিভাবে তৈরি হচ্ছে, কতটা হাইজিন মেনে তৈরি করা হচ্ছে। এই যে চিনির জল যেটা দেওয়া হচ্ছে মধুতে, সেটা হাইজিনিক ইস্যুটা, এখানে ভেজালের থেকেও রয়েছে হাইজিনিক ব্যাপারটা অনেক বেশি। তো এই যেটাকে বলছি আমরা অ্যাডাল্টারেটেড, এটা অন্য একটা সংজ্ঞা পাবে। অবশ্যই অ্যাডাল্টারেটেড, অবশ্যই ভেজাল, কারণ খাঁটি মধু না হলেই যখনই ওটা অন্য কিছু ওর মধ্যে মেশানো হচ্ছে, যেটা মেশানোর কথা নয়, সেটা ভেজাল। কিন্তু তা থেকে যে যে ইম্প্যাক্টটা হবে শরীরের উপরে, সেই ইম্প্যাক্টটা কখনো কার্সিনোজেনিক নয়, হ্যাঁ নাও হতে পারে। কিন্তু যদি আমরা খাবারে, যদি ধরুন আমরা বাংলাদেশে প্রচুর বিরিয়ানি খাই, এই বিরিয়ানি খাওয়ার অভ্যাস যাদের আছে তারা আমরা জানি না যে ওখানে মেটানিল ইয়েলো ব্যবহার করা হয়। মেটানিল ইয়েলো হচ্ছে একটা কেমিক্যাল, একটা রং। এই কেমিক্যাল যেটা ব্যবহার করা হয়, সেই কেমিক্যালটা মানে এরকম ধরনের মানে আমাদের বিভিন্ন মেলাচাইট গ্রিন, ওটাই মেটানে কি এলো। হ্যাঁ, তো এই যে আমাদের মেলাচাইট গ্রিন, মানে খাবারে পারমিসিবল কালার, যেগুলো খাবারে পারমিসিবল কালার, যারা এফএসএসএআই রেজিস্টার্ড তারা জানেন যে খাবারে কোনগুলো পারমিসিবল কালার আর কোনগুলো নয়। তো যাই হোক, এই জন্যই এই প্রশ্নটা, এবং এই জন্য এর মধ্যে যদি আপনি ঢুকে যেতে পারেন তাহলে আপনার নিজেরও জ্ঞানার্জন হবে। এবং এই যে 30টা প্রশ্ন, এই 30টা প্রশ্ন, সেই জন্য আমি জুবাইরকে এখন রিকোয়েস্ট করব যে জুবাইর যাতে এই ব্যাপারটাকে আরো সুন্দরভাবে বুঝিয়ে দিতে পারে যে কিভাবে আমরা এই 30টা প্রশ্নকে অ্যাডমিনিস্টার করব এবং কিভাবে আমরা অ্যানালিসিস করব। ওভার টু জুবাইর। একটা কথা ছিল আমার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পার্থদা বলুন। হ্যাঁ দিদিকে, দিদি হ্যাঁ, বলছি বলুন। যেমন মধুতে কাগজ দিলে পরে আমি বুঝতে পারবো, এটা তো কাগজ কলমে লিখে নিলাম। বাকি প্রথম থেকে যে বিষয়গুলো বললেন, কিছুটা শুনেছি, যখন শুনেছি মনে হচ্ছে, কিন্তু পরে যখন আরো অন্য বিষয়ে চলে গেছেন, ওটা বেরিয়ে গেছে। আমি যেটা জানতে চাইছি যে আজকে যে বিষয়টা নিয়ে এখানে নির্দিষ্ট হসপিটালটা হলো, নেক্সট কি এরকম হওয়ার কোনো পরিকল্পনা আছে আমাদের? তাহলে কি আছে, ঢুকতে ঢুকতে একসময় গেঁথে যাবে, তখন আমরা আর কি কোথাও গেলে পরে তাকে মিস গাইড করতে পারবো, মানে সঠিক গাইডটা করবো। যে এটার প্রয়োজনীয়তা খুব বেশি আমার যেটা মনে হয়। মানুষের দেহ থাকলে তো বাকি সবকিছু থাকবে। এই প্রোগ্রামটা নেক্সট আরো যদি হয় তাহলে খুব আমার মনে ভালো হবে। মানে আজকে প্রথম অবস্থায় ঢুকেছে, কিন্তু পরবর্তীতে বেরিয়ে গেছে কিছু কিছু বিষয়, যে মাছেরটা, মাংসেরটা, ফুসফুসটা। এটা নেক্সট টাইম যদি হয় খুব ভালো হবে তাহলে। থ্যাংক ইউ পার্থদা। আমরা এটাকে নিয়ে চেষ্টা করব। আপনার প্রশ্নের একটা আপনি খুব ভালো একটা কথা বলেছেন। তবে লোকালাইজেশন গ্রুপ একটা রয়েছে, ওই গ্রুপে যদি আপনার যে মানে উদ্দেশ্যগুলো, মানে আপনি যেটা চাইছেন, সেগুলো যদি একটু পরিষ্কারভাবে বলে দেন, তাহলে আমাদের বুঝতে সুবিধা হয় যে এটা নিড বেসড হচ্ছে। অনেক সময় মনে হয় কি যে আপনি বললেন, আমরা যেহেতু রেকর্ড করছি জানতে পারছি, যে কিন্তু অন্য অনেক সময় আছে যেগুলো আমরা রেকর্ড করিনি, কথা বলে জানতে পারি না এটা যে নিড বেসড হলো না আমাদের চাপিয়ে দেওয়া হলো। এই দুটো ব্যাপার, কিন্তু যদি চাপিয়ে দেওয়া হয় তাহলে সেটা কখনোই লোকালাইজেশন হবে না। এই এই মানে খুব ছোট্ট বিষয়, খুব ছোট্ট বিষয়টাকে ছোট্টভাবে যদি আপনি ভাবেন, তাহলে আপনাদেরকে একটু অ্যাক্টিভ হতে হবে এই গ্রুপে লেখালেখি করা। এই গ্রুপে আপনি কি জানতে চান, কিভাবে পড়তে চান, তাহলে আমরা দরকার পড়লে সেভাবে নেতার সঙ্গে প্ল্যান করে আমরা একটা সেশন রাখতে পারবো। ধন্যবাদ আপনাকে। ওকে জুবাইর। হ্যালো জুবাইর। দুবাইয়ের তো ফ্রিজ হয়ে গেল। আরো অনেক বিষয় আছে, তরমুজ এখন বেরোবে। হ্যাঁ,
केला, मौसमी, डालिम, जुगेर कोথায় বেড়ে গেছে নাকি? तब तक तुम लोगों का कोई सवाल होने से बोलो, दूसरे जाते हैं पहले ना वो तुम लोगों का कोई सवाल है? তা শোনা যাচ্ছে না কিছু? ও আচ্ছা, সরি, আমি মিউট করা ছিল আমার। আমি জুবায়ের ভাইয়ের সাথে কথা বললাম। আচ্ছা, এখানে একটা দেখছি, প্রতিমা রানী। প্রতিমা রানী মানে হচ্ছে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির না দাদা, দাদা এটা বার্ষিকের প্রতিমাদি, আচ্ছা, বার্ষিকের বার্ষিকের প্রতিমাদি। প্রতিমাদি কি এখানে জয়েন হতে পাচ্ছেন? বুঝতে পাচ্ছেন? শুনতে পাচ্ছেন কি? হ্যাঁ, শুনতে পাচ্ছি। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা, আমি জুবায়ের সাথে কথা বলছিলাম। জুবায়ের, ওর ইন্টারনেট চলে গেছিল, আবার জুবায়ের ফিরে এসছে। তো জুবায়ের, ওভার টু ইউ। এখন তুমি তোমার ব্যাপারটা বলো। স্যার, তাহলে আমি এখন আগে স্ক্রিনটা শেয়ার দিই। হ্যাঁ, स्क्रीन शेयर कर दो। इधर आओ, इधर आओ, सामने आओ, सामने आओ, सामने आओ, सामने आओ। क्या दुकान खोल के बैठा है? স্যার, স্ক্রিনটা যদি ইয়েতে দিয়ে দেন। इधर सामने তুমি आओ। কি আমাকে পাঠিয়েছো? वो टू জি জি জি, রিকোয়েস্ট পাঠিয়েছি। আচ্ছা, আমি দেখছি। शारदा, चले आओ, चले आओ। জুবায়ের, কোথায় তুমি রিকোয়েস্ট পাঠিয়েছো? স্ক্রিনে স্ক্রিন শেয়ার। আমার পাঠাচ্ছি। স্ক্রিন শেয়ার তো প্রেজেন্টে হয়ে যাওয়ার কথা। প্রেজেন্টে। হ্যাঁ, তো ইট সেজ যে ইউ হ্যাভ নো স্লাইডস। তো আমার কাছে তো কিছু নেই। তুমি কোথায় পাঠিয়েছো? আমার তো এখানে দেখাচ্ছে, শুধু রিকোয়েস্টের জন্য ওয়েট করছে সে। কিসের জন্য ওয়েট করছে? এখানে হচ্ছে আমি রিকোয়েস্ট পাঠিয়েছি শেয়ারের, স্ক্রিন শেয়ারের। আচ্ছা, দেখো, এবার দেখাচ্ছে। এখন দেখাচ্ছে। রাইট। আচ্ছা, আমাকে যে হচ্ছে যে এই প্রশ্নগুলো দেওয়া হয়েছিল, 30টা প্রশ্ন ছিল, তো সেটা বাংলাতে লেখা আছে। সেটা এখানে যে দেওয়া হয়েছে। হ্যাঁ, কি করলে? একটু বড় করে দেন না। আমি এখন করি নাই স্যার, আমি দেখাচ্ছি যে আমাকে যে 30টা প্রশ্ন দেওয়া হয়েছিল সেইটা কিভাবে আমি হচ্ছে কোবোতে নিয়ে গেলাম সেটা সম্পর্কে দেখাচ্ছি। হ্যাঁ স্ক্রিন তো দেখা যাচ্ছে, রাইট? হ্যাঁ, দেখা যাচ্ছে। আচ্ছা, এটা হচ্ছে আমি প্রথমে শুরুতে চলে যাই। লগ ইন করলে তো আমি তো এর আগেও দেখিয়েছি, লগ ইন করলে আমাদের এরকম একটা আসবে যে ওপর টুল বক্সের মধ্যে নতুন একটা প্রজেক্ট খুলতে বলবে। তো আগে আমি হচ্ছে একটা প্রজেক্টটা খুলে রেখেছি, অর্থাৎ ফুড অ্যাডাপ্টেশন উইথ কালার। তো এই নামে খুলেছি। আমাদের যে 30টা প্রশ্ন দেওয়া হয়েছিল এবং কিছু বেসিক ইনফরমেশন দেওয়া ছিল। তো এইখানে নিউতে গেলে আমি একটা প্রজেক্ট খুলে নেব, যে বিল্ড ফ্রম স্ক্র্যাচ দিয়ে একটা নাম দিব, তারপর ডিসক্রিপশন, কান্ট্রি দিব, দিয়ে সেক্টর দিয়ে আমি যদি ক্রিয়েট করলে আমার হচ্ছে এরকম একটা ইয়েতে চলে আসবে, এরকম একটা প্ল্যাটফর্ম আসবে আমার। তো এখানে আমি আমার যে প্রশ্নগুলো বা আমার যে ইনফরমেশনগুলো আছে সেগুলো আমি ইনপুট দিব। তো আমাদের এখানে কিছু বেসিক ইনফরমেশন ইনপুট দেওয়ার কথা ছিল, সেটা যেরকম এখানে আমার লোকেশন দিব, তারপরে হচ্ছে
যে সার্ভে করবে, যার কাছ থেকে সার্ভে করা হবে তার নাম লেখা হবে, তারপরে এজ আছে, তারপরে সেক্স আছে, তারপরে আরো কিছু বেসিক ইনফরমেশন আছে, যেরকম হচ্ছে ভিলেজ, ডিস্ট্রিক্ট, স্টেট বা কান্ট্রি, তারপরে হচ্ছে এডুকেশনাল কোয়ালিফিকেশন, অকুপেশন, ফোন নাম্বার। মানে এই পোর্শনটা হচ্ছে বেসিক ইনফরমেশন। তো লোকেশনের ক্ষেত্রে এর আগে দেখিয়েছি যে এখানে ক্লিক করার পরে আমি এখানে হয়তো লোকেশন করলাম, এখানে নাম দিলাম লোকেশন, দেওয়ার পরে এখানে যদি অ্যাড কোয়েশ্চেনে যাই, আমার এখানে এই যে পয়েন্ট বলে একটা অপশন আসবে। এই পয়েন্ট যদি ক্লিক করা হয় আমার সেক্ষেত্রে লোকেশনের এটা চলে আসবে। তো আমি এখানে পয়েন্ট দিলাম, তার মানে আমার লোকেশনের এটা হয়ে গেল। এটা হচ্ছে একটা। দ্বিতীয়ত হচ্ছে এখানে হচ্ছে নেম অফ দ্য রেসপন্ডেন্ট। নেম অফ দ্য রেসপন্ডেন্টের ক্ষেত্রে এটা আমি এর আগে বলছিলাম যে টেক্সট ফরম্যাটে আমরা ইউজ করব, টেক্সট। সেক্ষেত্রে কি করতে পারি, এই যে এখানে যে প্লাস আইকনটা আসবে, প্লাস আইকনে ক্লিক করার পরে এখানে আমার একটা নাম লিখতে বলবে। তো আমি এটা কপি করে হ্যাঁ পেস্ট করলাম, করার পরে এখানে অ্যাড কোয়েশ্চেন্স আসবে। এখানে ক্লিক করলে এই যে টেক্সট অপশন, টেক্সট অপশনে ক্লিক করলে আমার এই নেম অফ দ্য রেসপন্ডেন্ট এই অপশনটা আমার হয়ে গেল। তো তারপরে এটা গেল হচ্ছে টেক্সটের ক্ষেত্রে। তারপরে এখানে হচ্ছে এজের একটা অপশন আছে আমাদের, সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, এখানে প্লাস এখানে ক্লিক করার পরে আমরা এজের এটাও কপি করে নিলাম, কপি করার পরে এখানে বসালাম, বসিয়ে এখানে অ্যাড কোয়েশ্চেনে গেলে আমরা এজের ক্ষেত্রে আমরা নাম্বার দিতে পারি। যেহেতু না এজ একটা নাম নিউমেরিক ভ্যালু দিতে পারি, হয়তো 20 বছর বা 10 বছর যেটাই দিই, আমরা নিউমেরিক ভ্যালুতে নাম্বারে আমরা সিলেক্ট করব। তাহলে আমার এজের যে ইয়েটা, তাহলে আমার একটা লোকেশন গেল, এখানে একটা টেক্সটের অপশন গেল, আর এখানে হচ্ছে আমার এজটা নিউমেরিক ভ্যালুতে গেল। এখন আমার এরপরে কিছু বেসিক কোয়েশ্চেন্স আছে, যেরকম সেক্স, এখানে মেল, ফিমেল এবং আদার্স দেওয়া আছে। সেক্ষেত্রে আমি কি করতে পারি, আমরা এটা আগে কপি করে নিলাম, নিয়ে এই যে এখানে ক্লিক করলে প্লাস আইকন আসবে, এখানে নাম দিলাম, দেওয়ার পরে যেহেতু আমার এটা হচ্ছে একটা সিলেক্ট করব, সেক্ষেত্রে আমরা কি করতে পারি, এখানে সিলেক্ট ওয়ান বলে যে ইয়েটা আছে, প্রথমেই সিলেক্ট ওয়ান যে পোর্শনটা আছে এটা আমরা সিলেক্ট করব। যদি আমরা মাল্টিপল সিলেক্ট করতে চাইতাম তাহলে সিলেক্ট মেনুতে ক্লিক করতাম। যেহেতু আমরা মেল অথবা ফিমেল বা আদার্স যে কোনো একটা সিলেক্ট করতে চাই, সেই ক্ষেত্রে আমরা সিলেক্ট ওয়ানে ক্লিক করব। করলে আমার এখানে যেহেতু তিনটা আছে, মেল, ফিমেল, আদার্স, তাহলে এই যে এইটা ক্ষেত্রে এটা প্রথমটা মেল, তারপরে হচ্ছে ফিমেল, তারপরে হচ্ছে আমার আদার্স, এইভাবে ক্লিক করে দিতে হবে। তারপরে এখানে ভিলেজ, ডিস্ট্রিক্ট, এডুকেশনাল কোয়ালিফিকেশন। এখন একটা ব্যাপার হচ্ছে ভিলেজ এবং ডিস্ট্রিক্ট এটা আমরা টেক্সটে দিতে পারি, কিন্তু এডুকেশনাল কোয়ালিফিকেশন যেহেতু আমার এখন এটার ক্ষেত্রে জানা নাই, এডুকেশনাল কোয়ালিফিকেশন হয়তো বাংলাদেশের ক্ষেত্রে একরকম, প্রাইমারি, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, আবার ইন্ডিয়ার ক্ষেত্রেও হয়তো তার নিজস্ব কিছু ইয়ে আছে, কোন কোন স্টেজ আছে, এটা দেওয়া যাবে। মানে এটা সিলেক্ট ওয়ানেও দেওয়া যাবে, টেক্সটেও দেওয়া যাবে। এখন সিলেক্ট ওয়ানে দিলে সুবিধা হচ্ছে আমার পরে আর এটা ভুল হওয়ার সম্ভাবনা কম থাকে, যে একজন প্রাইমারিতে পি ছোট হাতের দিল, একজন বড় হাতের দিল, যখন আমি এখানে ক্লাসিফাই করতে যাব তখন মানে ভিন্নতা দেখা দিবে, তখন ক্লিন করতে হবে, সময় লাগবে। তো সেক্ষেত্রে আমার যদি অপশনগুলো দিয়ে দিই, সেক্ষেত্রে ক্লিক করলে চলে আসতেছে, ডাটাটা ভালো থাকে। অকুপেশনের ক্ষেত্রেও তাই, এখানে আমি টেক্সট দিয়ে রাখছি যেহেতু আমার কাছে লিস্ট নাই সেই ক্ষেত্রে। আর ফোন নাম্বারের ক্ষেত্রে বলছিলাম যে আমরা টেক্সটটা ইউজ করব। এইগুলা হচ্ছে মোটামুটি আমার বেসিক ইনফরমেশন। তারপরে এখানে হচ্ছে আমার 30টা যে প্রশ্ন দেওয়া হয়েছিল, যে প্রথমটা ছিল যেরকম খাদ্যে বা খাবারে ভেজাল বলতে কি বোঝায়। এখানে দুই রকম হতে পারে, একটা হচ্ছে আমরা এখানে যেহেতু অপশন দিয়ে দিছি, যে 4টা অপশন দেওয়া হয়েছে, তো সেই ক্ষেত্রে আমরা কি করব, যদি আমরা সেক্ষেত্রে এখানে ক্লিক করি, করে আমরা হয়তো এই প্রথম প্রশ্নটা আমরা কপি করলাম, করার পরে এখানে পেস্ট করলাম, করে আমরা যদি অ্যাড কোয়েশ্চেনে যাই, এখন এখানে আমরা যেহেতু প্রশ্ন করতেছি, সেই ক্ষেত্রে এখানে দুই রকম হতে পারে। একটা হচ্ছে একটা প্রশ্ন একটা অ্যান্সার হতে পারে, দুইটা অ্যান্সার হতে পারে। যেহেতু এখানে মানে অনলি একটা হবে, সেক্ষেত্রে আমরা সিলেক্ট ওয়ান ইউজ করবো। কারণ প্রশ্নের ক্ষেত্রে কিন্তু দুইটা অ্যান্সার খুব কম হয়, দুইটা অ্যান্সার সেক্ষেত্রে আমরা হয়তো A+B এভাবে দিয়ে দিই, কিন্তু সেটা সিলেক্ট ওয়ানেই হয়। তো এই জন্য
প্রশ্নের ক্ষেত্রে আমরা সবসময় এখানে সিলেক্ট ওয়ানেই ক্লিক করছি। না জুবায়ের, এটা একটু ভুল হবে, কারণ হচ্ছে যে কোথাও আমাদের এই মাল্টিপল চয়েসে কোথাও আছে হচ্ছে যে দুটো প্রশ্নই ঠিক, দুটো উত্তর ঠিক বা তিনটে উত্তর ঠিক, ক খ গ ঘ, মানে ভয়ে লেখা স্যার আছে কিন্তু তিন উত্তর, সেক্ষেত্রে স্যার মেনি এখানে করলে কি? আমি আমি যেটা বোঝাতে চাচ্ছিলাম যে এখানে যদি আমরা এরকম দিতাম যে ক খ গ ঘ 4টা প্রশ্ন দেওয়া আছে, কও ঠিক খও ঠিক, দুটোই ঠিক লেখা নাই, সেক্ষেত্রে আমরা হচ্ছে মাল্টিপল চয়েস মানে একের অধিকের যে অপশনটা আছে সেটা দিতে হ্যাঁ পারতাম। হ্যাঁ যেহেতু এখানে দেওয়া আছে যে ক খ আবার নিচে লেখা আছে দুটোই ঠিক, মানে উপরে দুটোই ঠিক, সেক্ষেত্রে আমার হ্যাঁ। কিন্তু গ সিলেক্ট করতে হচ্ছে সিঙ্গেল, ও তাহলে আচ্ছা এখানে আচ্ছা, হ্যাঁ 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 ওয়ান সিলেক্ট হবে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে বুঝেছি। এখানে ব্যাপারটা এরকম আসতেছে আর কি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমরা এই যে এখানে আসলো, তারপরে আমরা যে 4টা প্রশ্ন আছে এটা আমরা এখানে হ্যাঁ দিয়ে দিই। ঠিক আছে, এখানে আমরা এভাবে এক্সট্রার জন্য যে ক্লিক টু অ্যাড অ্যানাদার রেসপন্স, এখানে ক্লিক করে আমরা আরো যেটা আছে কপি করে এখানে আমরা দিয়ে দিই। Yes, তাহলে আমার 4টা হয়ে গেল। তো তো আমরা এভাবে আমার হচ্ছে 2 নাম্বারটাও সেম, 3 নাম্বারটাও একই রকম, 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 19 পর্যন্ত আমার হচ্ছে একইভাবে প্রশ্ন যাবে, অর্থাৎ সিলেক্ট ওয়ান, অর্থাৎ এখানে ক্লিক করে প্রশ্ন দেওয়ার পরে সিলেক্ট ওয়ানে ক্লিক করে 4টা প্রশ্ন আমাকে বসায় দিতে হবে। তারপরে আমার এখানে যেরকম বলা হচ্ছে কিভাবে অননুমোদিত লাল রঙের ব্যবহার হয়েছে তা বোঝা যাবে। কিভাবে বোঝা যাবে? তাহলে আমাকে এখানে প্রশ্ন করা হচ্ছে যে লিখতে হবে, মানে মানে কিভাবে ব্যবহার করা হয়েছে সেটার সম্পর্কে আমার এখানে লিখতে হবে। তাহলে আমরা এখানে কি করতেছি, এটা কপি করে এখানে পেস্ট করলাম, করার পরে এখানে অ্যাডে গিয়ে আমরা টেক্সট ইউজ করব। অর্থাৎ যেহেতু আমরা এখানে মানে ব্যাখ্যা চাচ্ছে যে এইটার ব্যাপারে লিখতে হবে, তাহলে আমরা টেক্সট ইউজ করব, তাহলে আমার এখানে টেক্সটের ইয়েটা শো করবে। এরকম আমার হচ্ছে 20 21 22 22 তিনটা প্রশ্ন আমার হচ্ছে টেক্সট ইউজ করা হয়েছে। তারপরে 23 নাম্বার হচ্ছে আবার আগের মতো সিলেক্ট ওয়ানে, তারপরে 24 25 26 24 25 হচ্ছে আবার টেক্সট ইউজ করা হয়েছে, অনলি জাস্ট টেক্সট। তারপরে 26 নাম্বার আবার সিলেক্ট ওয়ান ইউজ করা হয়েছে মাল্টিপল চয়েসে, আর 27 28 আবার টেক্সট ইউজ, 27 টেক্সট, 28 নাম্বার আবার সিলেক্ট ওয়ান, 29 30 এইভাবে কয়েকটা টেক্সট ইউজ করা হয়েছে। আর ম্যাক্সিমাম হচ্ছে আমার এই যে সিলেক্ট ওয়ানে গিয়ে এই যে সিলেক্ট ওয়ান ইউজ করা হয়েছে। এটা হচ্ছে মূলত বেসিক প্রশ্ন ইনপুটের ব্যাপারটা আসলো। তারপর ইনপুট দেওয়া হইলে আমার এখানে এই যে সেভের যে অপশন আছে আমি সেভ করে ফেলবো। করার পরে আমার হচ্ছে প্রশ্নটা এখন জাস্ট রেডি হলো। এখন আমার কি করণীয়, এটা তো এখন আমার ডিপ্লয় করতে হবে বা কিভাবে কি করতে হবে সবাইকে তো দিতে হবে। এখন এই যে সাকসেসফুলি আপডেটেড হয়ে গেছে, এখন আমাদের ব্যাপার হচ্ছে ব্যাকে চলে আসবো আমরা, যে এখানে যে ইয়ে আছে এই যে আমরা দেখতে চাই যে কেমন হয়েছে, এখানে প্রিভিউতে ক্লিক করলে আমার হচ্ছে টোটাল প্রশ্নটার প্রিভিউ চলে আসবে, এবং এই যে লোকেশন আছে, তারপরে হচ্ছে নেম, এজ, সেক্স, ভিলেজ, এডুকেশন, অকুপেশন, ফোন নাম্বার, তারপরে আমার 1 2 3 এইভাবে যে মাল্টিপল চয়েসের, তারপরে 19 পর্যন্ত আবার এই যে এখানে আমাকে লিখতে হবে। আর খাবার যে মেটালিন ইউলো ব্যবহার করা হয়েছে তা বোঝার উপায় কি সে সম্পর্কে আমাকে এখানে লিখতে হবে, টেক্সট দেওয়া আছে। আর মাল্টিপল চয়েস আসবে। তো এটা আমরা হচ্ছে প্রশ্নটা রেডি হলো। এখন ব্যাপারটা হচ্ছে আমরা কিভাবে এটাকে আমরা পরীক্ষাটা কিভাবে দিব বা হচ্ছে কিভাবে ডাউনলোড করব। সবাইকে আগেই দেখিয়ে দিয়েছিলাম যে এটা দেওয়ার আগে আমাকে আগে এই ফর্মটাকে ডিপ্লয় করে নিতে হবে। ফর্মে গেলে অলরেডি হচ্ছে এটা ডিপ্লয় করা আছে,
তো আমি যেহেতু আপডেট হলো তাহলে আমি আবার রিডিপ্লয় করি, মানে এখানে রিডিপ্লয় দেখাচ্ছে। তো আমি ডিপ্লয় যদি না করা হয়ে থাকে এখানে ডিপ্লয়ের জন্য অপশন থাকবে, রিডিপ্লয়ের জায়গায় ডিপ্লয় থাকবে। তো এখানে ক্লিক করলে এরকম অপশন আসবে, ওকে দিলে এইটা ডিপ্লয় হয়ে গেছে। এখন সবার যে কবু কালেক্টের যে ইয়েটা ছিল, অ্যাপটা ছিল, সেখানে ওপেন করলে ওই যে ডাউনলোডের যে অপশনে গেলে এই যে ফর্মটা এখন আপডেটেড হলো এইটা এই ডাউনলোড হবে। তো যাদের হচ্ছে লগ ইন করা আছে, অর্থাৎ কোবো কালেক্টের যে অ্যাপটা ইয়ে করা আছে, সেখানে হচ্ছে সবাই ডাউনলোড ফর্মে যদি চলে যান, সেই ক্ষেত্রে যেহেতু এই সার্ভারটা কানেক্টেড করা ছিল আগেই, তো এটা চলে আসবে সবারই। কেউ কি ডাউনলোড করতে পারছেন? মানে যদি ট্রাই করেন যে जी सर, इसका किसका नहीं हुआ बोलो? हुआ सर हो हुआ। गया सभी का। ডাউনলোড হয়েছে? हाँ হয়ে গেছে। এখন পার্থদা সবাই হয়েছে? हाँ এই নামটা কি দেখাচ্ছে যে ফুড অ্যাডাল্টারেশন উইথ কালার? जी सर हुआ। জুবাইর হ্যাঁ। যেটা প্রশ্ন করছে যে ফুড অ্যাডাল্টারেশন উইথ কালার, এই প্রশ্নটা কি দেখাচ্ছে ডাউনলোড করার পরে? हाँ হ্যাঁ হ্যাঁ দেখাচ্ছে। রামকৃষ্ণদা ডাউনলোড করা গেছে? हाँ ये क्वेश्चन দাদা দাদা হ্যালো, হ্যাঁ ডাউনলোড হয়েছে কি? অ্যাকচুয়ালি দাদা এমনি বাংলা হয়ে গেছে না, এটা বাংলায় দিতে অসুবিধা হচ্ছে। পারিনি দাদা ডাউনলোডে, দেখতেছি। আচ্ছা সেটা ঝুমা, এটা তো ওদেরকে একটুখানি হেল্প করা। মানে আগে আমি যেভাবে দেখাই দিছিলাম যে ডাউনলোড ফর্মে গেলে তো আমার হচ্ছে ওই এটা আসবে, যে নামটা ইয়ে করে ইউজ করা হয়েছে ওটা আমার চলে আসবে। জুমা আমি বুঝতে পেরেছি ওদের যে প্রবলেমটা, ওদের একটুখানি সাদ্দিতে তো ইয়ে তো তা একটু হিন্দি হলে ভালো হয়, কিন্তু হিন্দি এখানে ইন্টারপ্রিট করে দিতে হবে, একটু বুঝিয়ে দিতে হবে যে কোশ্চেন নম্বর 1-এর ওটাকে কিভাবে হিন্দিতে ট্রান্সলেট করবে, কোশ্চেন নম্বর 2 এভাবে করে করে একটুখানি একটা বিষয় দিতে হতে এবং পারে খুব একটা- সেটা হচ্ছে স্যার, একটা বিষয় হতে পারে সেটা হচ্ছে আপনারা যদি এটাকে হিন্দি করা কি পসিবল কিনা যে বোঝানোর জন্য হ্যাঁ। হ্যাঁ যদি দেওয়া হয় সেক্ষেত্রে আমি হয়তো ওই জায়গাটাতে বাংলার পাশাপাশি হিন্দিটাও ই করে দিলাম। बैठने दीजिए। জুবাইর আমি তাহলে একটা কাজ করব, সেটা হচ্ছে যে বাংলাটা দেওয়া থাক, তাহলে বাংলা এবং হিন্দিতে আমি হিন্দিতে এটাকে ট্রান্সক্রিপ্ট করে আমি সেটা পাঠিয়ে দেবো। ঠিক আছে স্যার, তাহলে আমি ওই ইনপুট দেওয়ার পরে আপনাকে আবার হচ্ছে রিডিপ্লয় করে দিয়ে দিই। বাংলায় Redeploy করে বাংলায় দিলে- করে দেওয়া থাক, বাংলায় ডিপ্লয় করা থাক, যারা করতে পারবে। আর হিন্দির জন্য যাদের দরকার আছে নিতা ঝুমা তো সাহায্য করবেই, প্লাস আমরা করে দিলাম রিডিপ্লয় করা হয়ে যাবে। সেটা একদিনের রিডিপ্লয় মতো। করে দিলে ওই সেম ভাবে আবার ডাউনলোড করে নিতে হবে, ডাউনলোড করে নিলে ঠিক আছে। আবার সেভাবে হয়ে যাবে, সমস্যা হবে না। আমি এমনি তো চলে এসছে আর কি, ওই সার্ভে ফরম্যাটটা চলে আসছে, ফুড অ্যাডাল্টারেশন তারপরে নেম অফ দ্য রেসপন্ডেন্ট চলে আসছে এগুলো। চলে এসছে তো? আচ্ছা। হ্যাঁ, good। হ্যাঁ আচ্ছা এবারে আমি একটুখানি নিতাকে বলে দিচ্ছি, নিতা झुमा ये इन लोगों को ये बता देना। हेलो, हाँ हाँ इन लोगों को ये बता देना कि ये जो पिंकी वगैरह जो भी है, निकिता वगैरह जो भी है, तो उन लोगों को कि 1-2 दिन में इनके पास दोबारा ये पहुंच जाएगा, हिंदी का सवाल पहुंच जाएगा।
तो वो अपलोड माने री अपलोड जो होता है वो कर लेंगे, करके वो भेज देंगे, उसके बाद उनको डाउनलोड कर लेना पड़ेगा, डाउनलोड करके वो एडमिनिस्टर करे, उनके पास तो 1 साल टाइम होगा। लेकिन 1 साल टाइम का बात नहीं, 1 महीना का जो टाइम है अप्रैल में उनको सर्वे करके ये कंप्लीट करना पड़ेगा। ठीक है, স্যার हाँ बोलून। স্যার আমি এটা ভালো শেখার জন্য আমি চাইছি আমার যে লোকালিটি আছে हाँ আমার বাড়ি পৌরসভাতে মিউনিসিপ্যালিটিতে, কিন্তু পাশেই আমার 5 মিনিট দূরত্বে গ্রাম অঞ্চল আছে, জিপি আছে। हाँ আমি তো ওখানে একটা ওই অঞ্চলে একটা বুথকে সার্ভে করতে পারি, করলে পরে কিছু হাতে কলমে শেখা যাবে, সেটা আমি পাঠিয়ে দিলাম हाँ জুয়েল ভাইয়ের हाँ কাছে। हाँ বলে কি আছে আমি हाँ সেটাই হাতে কলমে- সেটাই হ্যাঁ हाँ সেটাই তো উদ্দেশ্য। হ্যাঁ বলুন। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তাহলে আমি এই যেটা শিখছি এটা আমি তাহলে প্র্যাকটিক্যালি করবো ওখানে গিয়ে। হ্যাঁ 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 ঠিক আছে। এবারে ওখান থেকে মানুষে আপনাকে অনেক প্রশ্ন করতে পারে, সেই প্রশ্নের উত্তর আপনার জানা না থাকলে নিতার কাছ থেকে জেনে নিতে হবে। হ্যাঁ 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 ঠিক। আরেকটা স্যার যেটা ওই নিতাদির একটু বলে নেই, নিতাদির যে বিষয়টা যে শেখালো না, হ্যাঁ আমি তো জিনিস শিখছি, আমি চাইছি যে আমার এখানে যে এমএসডব্লিউ স্টুডেন্ট বা যে ভলেন্টিয়ার্সরা আছে এদেরকে কি আমি বেছে বেছে কি ইনক্লুড করাতে পারবো এই প্রোগ্রামগুলোতে? আপনি আলাদা করে করবেন, একটা সময় বের করে আমাকে জানাবেন ওই এর মধ্যে দিয়ে, তাহলে আমরা নিতার সঙ্গে কথা বলে নিতে পারবো যে এই প্রোগ্রামটা নিতা অর্গানাইজ করে যাতে করে দেয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে কি আমার টিম ধরে আমার মানে নিজে আলোচনা করে এগোতে সুবিধা হবে সোসাইটিতে আমার। তাহলে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে জুবায়ের বলো। স্যার, এখন তাহলে আমরা পরবর্তীতে আর কি করতে পারি? কারণ এখন তো এটা সার্ভে যদি শুরু করে তাহলে আমার ডাটাবেসটা এখানে আসবে। এখন যেহেতু আমার হ্যাঁ। হচ্ছে সার্ভে শুরু হয় না এখনো, তো এখানে আমার কোনো প্রশ্ন আসে নাই। না ঠিক আছে, আজকের পরে তোমার কাছে প্রশ্ন এবং ডাটাবেসটা তৈরি হতে শুরু করবে। মানে আজকে ছিল মানে একটা থ্রেশহোল্ড বলা যেতে পারে যে আজকে এরা ফুড অ্যাডাল্টারেশন কি এবং তার থেকে কি কি ক্ষয়ক্ষতি হতে পারে সেই বিষয়টা জানলো, প্লাস কোবোটুলে কি করে অ্যাডমিনিস্টার করতে হয়, প্লাস এর সাথে লোকালাইজেশনের ওই ট্রেনিং প্রোগ্রামকে রিলেট করার যে ব্যাপারটা সেটা করতে পারলো। করতে পারবার পর তারপরে ওরা কাজটা শুরু করবে। এবারে সেটা আমরা এপ্রিল মাস ধরেই চলবে কাজটা, আমরা এপ্রিল মাস ধরে করে আমরা এপ্রিলের লাস্ট উইকে আমরা দেখব যে কি ডাটা জমা পড়েছে, সেই ডাটা অনুযায়ী আমরা অ্যানালিসিস গুলো করে ফেলবো, করে ফেলে আমরা আবার শেয়ার করবো লোকালাইজেশন গ্রুপে। ঠিক আছে ঠিক আছে। বিকাল চিনি বল। হ্যালো হ্যাঁ ঠিক আছে কি? হ্যাঁ আচ্ছা, যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে সেই প্রশ্ন করতে পারেন। রামকৃষ্ণ দা খুব ভালো লাগলো। দাদা রামকৃষ্ণ হ্যাঁ বলুন। দাদা আমি জোহাদ ভাইয়ের কাছ থেকে আজকে জানি নেবো নে এই ফর্মের এটা বিষয়টা। এইটা খুব খারাপ জিনিস যে আমি স্কুলে পড়বো না, আমি স্কুলে পড়বো না, মাস্টারমশাই যখন পড়াবেন তখন ঠিক মনে করে রেখে দেবো যে ওর তো প্রাইভেট টিউটর আছে, বাড়ি গিয়ে পড়ে নেবো। এই অভ্যাসটা খুব খারাপ, আমি এনকারেজ করবো না, কারণ সবার কাছে জুবায়ের ভাইয়ের অ্যাক্সেসটা সবার কাছে একই রকম। আপনি বাংলাদেশে ফোন করে পাবেন, পার্থদা হয়তো ফোনে পাবে না, হোয়াটসঅ্যাপ ভয়েস কল করে পাবে, কিন্তু জুবায়ের সবার জন্যই রয়েছে, সবাইকে হেল্প করবে, সেটা কোনো কথা নয়। আপনি জেনে নেবেন সেটা ঠিক আছে, কিন্তু আপনার কতটা কাজে লাগলো। এবং আপনাকে আমি ধন্যবাদ দিচ্ছি যে বার্ষিকের আপনি আরো অনেকজনকে যারা এর মধ্যে যুক্ত হতে পারেনি প্রথম থেকেই তাদেরকে যুক্ত করবার চেষ্টা করেছেন, সে থেকে আপনার এই পুরো বিষয়টা থেকে আপনার আগ্রহটা বোঝা যায়, এবং এই জন্যই আমি আপনাকে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি। দাদা হ্যাঁ আমি যুক্ত পাইনি, আমাদের এখানে লোডশেডিং রয়েছে, আমি শুধু ল্যাপটপে যুক্ত হয়েছি, আর কয়েকজন একটু মোবাইলে যুক্ত হতে পেরেছে। আমরা 7-8 ঠিক আছে, আছে তো প্রতিমাদি রয়েছেন, প্রতিমাদি রয়েছেন, আরেকজনকে দেখতে পাচ্ছি আছেন, বিধান আছে বার্ষিক থেকে। হ্যাঁ বিধান মজুর। হ্যাঁ রামকৃষ্ণ একবার মুখটা দেখাবেন।
রামপ্রসাদ একবার মুখটা দেখাবেন, অনেকদিন দেখেননি পার্থদা। দাদা নমস্কার, পার্থদা নমস্কার। ও রামকৃষ্ণদার ইয়ে নেটওয়ার্ক খুব পুয়ার, কারেন্ট নেই তো। पासवर्ड दे रहे ঠিক আছে, তাহলে ওকে, मोनाली, पिंकी, निकिता, शारदा, जो लोग भी हैं वहाँ पे, तो आप लोगों को ये जुबैर भाई से जो समझने का था वो समझ लिया आप लोगों ने? जी सर। कोई दिक्कत तो नहीं है? इसके आगे अगर कोई भी सवाल पूछना है, कुछ भी आपको जानना है, तो नीता मैडम से और झुमा मैडम से पूछ लीजिएगा। ठीक है, क्वेश्चन डाउनलोड कर लीजिए। जुबैर भाई है, जुबैर भाई से। हाँ, थैंक यू, तो रामकृष्ण। अच्छा, रामकृष्ण दादा पीछे लेके। দাদা বিধান দা দাদা अच्छा, थैंक यू। सर, अगर हम हाँ। लोग बेक कर रहे हैं, अभी तो हम लोग का एक ब्लैंक है, हम लोग हाँ। बेक कर रहे हैं, तो बेक नहीं हो रहा है, क्या उसे हम लोग ड्राफ्ट में रखेंगे? समझा नहीं क्या है? बोल रहे हैं क्या वो खुला था, कोबा टूल खुला था, उसमें क्वेश्चन सब आया था, अभी हाँ। वो बैक नहीं हो रहा है, वो क्या ड्राफ्ट में हो जाएगा? এই জুবাইর, এটা জবাবটা দাও কি, মানে ও যেটা বলতে চাইছে যে কোবটুলো খুলেছিল, কোশ্চেন এসেছিল, কিন্তু ব্যাক করতে পারছে না, প্রবলেমটা। না স্যার, ড্রাফটে যাওয়ার পরে ড্রাফটে ক্লিক করলে আবার নতুন করে ইয়ে করতে हाँ হবে। से হয়ে গেছে। ओके, इट इज डन। और कोई सवाल? आशिका, थैंक यू। हो गया सर, हाँ थैंक यू सर। हाँ, और कोई सवाल? निकिता, जी सर, बोलो, कोई सवाल है? सर हिंदी में सवाल हाँ? हिंदी में तो आप पूछ लो। जो क्वेश्चंस जो है वो झुमा मैडम और नीता मैडम आप लोगों को बता देगा। इसके बावजूद भी कोई कुछ करना है तो मैं कोशिश करूंगा 1-2 दिन में, अगर हिंदी में अलग से काट दिया जाए तो। अच्छा, हिंदी छोड़ के और कुछ जो हम आज कुछ समझ लेने का बात मैं कह रहा हूँ। पिंकी, कोई बात पूछने का है? नहीं सर। अच्छा, मोनाली, कोई बात पूछना चाहते हो? जी सर, पूछना चाहती हूँ, वो क्या बोलता है, सर्वे करने समय में मतलब कि वो उसको जब सेंड करेगा उस समय कुछ प्रॉब्लम होने से वो हाँ कैसे टाइप का वो क्या बोलो तुम हमको बोलो। जैसे कि हम लोग सर्वे करेंगे, हाँ, उसको ड्राफ्ट में रखेंगे, उसके बाद जब हम लोग उसको सेंड करेंगे और मतलब सेंड करने के टाइम में कुछ दिक्कत होगा। हाँ वो कोई दिक्कत दिक्कत नहीं होगा, इंटरनेट भी नहीं चाहिए, तुम ऐसे ऐसे ही कर सकते हो। और तुम कोबोटूल में इंटरनेट नहीं चाहिए, जब इंटरनेट आ जाएगा तब वो सेंड हो जाएगा। पास चला जाएगा ये। तो जब जो भी कुछ करोगे, मास्टर कंप्यूटर जुबैर भाई के पास है, तो तुम जो भी कुछ करोगे, जब डाटा भेजोगे तो जुबैर भाई के पास चला जाएगा। जैसे कि तुम लोगों ने कोबोटूल को यूज करके क्विज किए थे, आया समझ में कि जुबैर এই তো? হ্যাঁ, তো এইটা হচ্ছে মানে এটা হচ্ছে ইউনিক একটা ব্যাপার যে তুমি যখন করবে, তুমি যখন সাবমিট করবে, তখন ওটা জুবাইর ভাইয়ের কাছে চলে যাবে এবং ফাইনাল অ্যানালিসিসটা জুবাইর ভাই সবাইটাকে নিয়ে একটা অ্যানালিসিস করতে পারবে। আর যদি দরকার পড়ে ইন্ডিভিজুয়াল অ্যানালিসিসও করা যাবে। গীতা, এনি কোয়েশ্চেন? शारदा, एनी क्वेश्चन? जी नहीं सर, हो गया क्लियर। আচ্ছা, তো রামকৃষ্ণ দা, আর কোনো প্রশ্ন আছে না প্রাইভেট টিউটরের কাছে জিজ্ঞেস করে নেবেন? না 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 স্যার, আর কোনো প্রশ্ন নাই। তো ঠিক আছে, তাহলে আমরা মানে যদি কারোর ফুড অ্যাডাল্টারেশন বিষয়ে কোনো কিছু প্রশ্ন থাকে, জানার থাকে, তাহলে আপনারা একটা ডেট করুন, যেমন পার্থদা বললেন। তাহলে আপনারা লোকালাইজেশন গ্রুপে লিখে জানান যে আপনাদের এরকম একটা সেশন দরকার। তাহলে আমরা দরকার পড়লে সেটা আরো বড় আকারে করতে পারি, কোনো অসুবিধা নেই। ছোট আকারেই করতে হবে এমন কোনো ব্যাপার নেই। হ্যাঁ, তো সেটা লোকালাইজেশন গ্রুপে লিখে জানালে কি হয়, আমরা বুঝতে পারি যে হ্যাঁ এটা একটা। আচ্ছা, আর একটা কথা আপনাদেরকে বলে দিই, পার্থদা
रामकृष्ण दा जुबायर সকলেই রয়েছে এবং हमारे बहन लोग भी है प्रिज्म में जो लोग हैं। तो 19 तारीख को टाइम मुझे अभी याद नहीं है, टाइम तो बता देंगे। तो कनाडा के हिसाब से ही होगा, करीब शायद 6:30 बजे से है। सर तो शाम इलेक्शन को। है तो 19 को हाँ इलेक्शन है तो এইখানে ভোট আছে 19 তারিখ। তো क्या हम 19 তারিখ लोगों का আমাদের কি আছে? আচ্ছা 19 তারিখ সন্ধ্যে 6:30টায় ভোট হয় কোথায় সারা পৃথিবীতে আমাকে একটু জানাতে পারবে? সবাই After সবার sunset। বাড়িতে থাকবে, কেউ অফিসে আসতে পারবে না। অফিসে কাউকে আসতে হবে না, বাড়িতে বসে করবে। বাড়িতে বসে- আমি জাস্ট জানিয়ে দিচ্ছি, কারণ হচ্ছে যে তোমাদেরকে বলি সবার যে থাক- যার চার-পাঁচ আগ্রহ দিন- আছে, যার আগ্রহ আছে সে করবে, যার আগ্রহ নেই সে করবে না, কোনো কিছু যায় আসে না, এটা জবরদস্তি কিছু নেই। বিষয়টা হচ্ছে সিপিআর নিয়ে কানাডা থেকে ম্যাকমাস্টার ইউনিভার্সিটি থেকে ডক্টর তাপস মণ্ডল উনি 19 তারিখে সেশন নেবেন, উনি 19 তারিখে ফ্রি আছেন বলে উনি জানিয়েছেন। আমরা মানে যেহেতু ইন্ডিয়াতে ভোটটা আলাদা আলাদা ডেটে আলাদা আলাদা ভাবে হচ্ছে, দিল্লিতে কোনো ভোট নেই, সুতরাং দিল্লিতে 6:30টায় ওরা রাজি হয়েছে। তো সন্ধ্যা 6:30 থেকে 7:30 যদি 1 ঘন্টাও ধরি তাহলে ইটস নট এ ভেরি বিগ থিং, যেটাতে আমরা পার্টিসিপেট করতেই পারি। এবং সিপিআর ব্যাপারটা সম্পর্কে আমাকে রামকৃষ্ণ দাও বলেছিলেন, পার্থদাও বলেছিলেন যে আমরা যদি আরেকটু ভালো করে জানতে পারি, তো সেইটার জন্য আমি রিকোয়েস্ট করেছিলাম এবং ন্যাশনাল লেভেলে এই প্রোগ্রামটা হবে। ওকে দাদা দাদা একটু এসে আমি বলতে যাচ্ছি যে আমার পিছনে অনেক সহকর্মী আছে, তারা একটু হ্যাঁ। হচ্ছে অনেক মানে তারা কজন? আসেন আসেন 4-5 জন 4-5 জন। অবশ্যই এসেছেন। থ্যাংক ইউ, নমস্কার। আচ্ছা থ্যাংক ইউ বর্ষা, আমরা খুব মিস করেছি। হ্যাঁ বর্ষা তো বর্ষা আমরা বর্ষা খুব ভিসা মিস হয়নি। সবার ভিসা হয়ে যেত, ভিসাটা না জানার কারণে হয়নি, ভিসা হওয়াটা কোনো প্রবলেম ছিল না, ওটা করতে হয়। যাই হোক, ওটা নিয়ে এখন এখানে কথা বলবো না। তবে বিষয়টা হচ্ছে যে খুব ভালো লাগলো যে রামকৃষ্ণ দা উদ্যোগ নিয়ে অন্তত ওখানকার বার্ষিকে তার অর্গানাইজেশনের অন্তত 5-6 জনকে এক জায়গাতে জোগাড় করতে পেরেছেন। তো রামকৃষ্ণ দার ইয়ে থেকে আমরা পেলাম, পার্থদা এলেন, সঞ্জীব দা ছিলেন, হিরুমিয়া ছিল, এবং আমাদের প্রিজমের উত্তরবঙ্গ থেকে 13 জন এখানে জয়েন করেছে। তো সকলকে ধন্যবাদ জানাই এবং ধন্যবাদ জানিয়ে আজকের প্রোগ্রামটা আমাদের যদিও 4টে পর্যন্ত হওয়ার কথা ছিল, কিন্তু জুবাইরের একটা প্রবলেম আছে, সেই জন্য আমরা 3:30তে এখন প্রোগ্রাম শেষ করছি। এখন 3:28 বাজে, 3:29 বাজে, আমরা প্রোগ্রাম শেষ করব। থ্যাংক ইউ সকলকে। সবাইকে নমস্কার। ধন্যবাদ। নমস্কার রামকৃষ্ণ দা নমস্কার। নমস্কার নমস্কার দাদা নমস্কার।